আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি অসাধারণ ফ্যান্টাসি মুভি। যদি আপনার মন খারাপ থাকে তবে মন ভালো করে দেওয়ার মতো মুভি। বলা হয়ে থাকে যুগ চলে যায় কিন্তু ভালোবাসা প্রতিটি যুগে জীবিত থাকে। এরকম একই ধারা ছবি অনেক আছে যেখানে নিজের যুগের কেউ তার যুগের সময়ের গণ্ডি পার হয়ে অন্য যুগের কারোর সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে। অতীত থেকে বর্তমান, বর্তমান থেকে অতীতে গিয়ে কারো প্রেমে পড়ে যায় দর্শকবৃন্দ। আজকের এই মুভিটি এই ধরনের কল্পনার উপর বানানো হয়েছে। স্বাগতম আপনাকে লাভ অ্যাক্রস টাইম মুভিতে। কাহিনী শুরুতে আমাদের হিরোইন চেলসিকে দেখানো হয়। সে নিউ ইয়র্ক সিটি নামী এক ব্যাংকে চাকরি করে, কিন্তু সে সম্প্রতি ইংল্যান্ডে এসেছে কারণ ইংল্যান্ডের একটি পুরনো রাজবাড়ির উপর সেই ব্যাংকের অংশ আছে। এ কারণে ব্যাংক কর্তৃপক্ষ সেই অংশটুকু নিলাম করতে চায়। এই জন্য চেলসি ব্যাংক কর্তৃপক্ষের হয়ে এটা জানতে এসেছে যে এই রাজবাড়ির আনুমানিক দাম কত হতে পারে। ব্যাংক কর্তৃপক্ষরা চায় এই রাজবাড়ি কোনো ক্লায়েন্টকে নিলামে বিক্রি করে তারা যেন লাভবান হতে পারে। প্রিসিলা নামের একটি মহিলা যে একটি রিয়েল এস্টেট এজেন্সি চালায়, সে চেলসিকে নিতে আসে। ব্যাংক কর্তৃপক্ষরা চায় এই রিয়েল এস্টেট এজেন্সির মাধ্যমে তারা এই রাজবাড়ি নিলামে বিক্রি করবে। আমেরিকাতে চেলসির একজন বয়ফ্রেন্ড আছে, তার সাথে চেলসির আসার কথা ছিল, কিন্তু শেষ সময় তাদের মধ্যে একটা ঝামেলা হয় যার কারণে তারা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। প্রিসিলা বলে 250 বছর আগে এই জায়গাটিতে রাজবংশের লোকেরা বসবাস করত, আর আজকে এই রাজবাড়িটি নিলামে উঠেছে। তখনই সেখানে এই রাজবাড়ির কেয়ারটেকার আসে, যে এই রাজবাড়ি সহ আরো বিভিন্ন রাজবংশের জায়গা দেখাশোনা করে। তার নাম হচ্ছে গুয়েব। প্রিসিলা গুয়েবকে বলে কেন চেলসি এখানে এসেছে। তার সাথে এটাও বলে এই রাজমহলে কিছুদিন চেলসি থাকবে, সমস্ত জায়গা সে ঘুরে ঘুরে দেখবে আর রাজমহল সম্পর্কে একটি রিপোর্ট তৈরি করবে। সেই রিপোর্ট অনুযায়ী রাজমহলের কত দাম হবে সেটার সিদ্ধান্ত নেওয়া হবে। আর দর্শকবৃন্দ, এই গুয়েব নামের লোকটি অনেক বছর যাবত এই রাজমহল দেখাশোনা করছে। প্রতি উত্তরে গুয়েব বলে, দেখতে তো অনেক সুন্দর লাগে এই রাজমহল, কিন্তু অনেক বছর যাবত এই রাজমহলের ভালোভাবে দেখাশোনা করা হয়নি। জায়গায় জায়গায় অনেক ভাঙনের দেখা দিয়েছে, ছাদের অনেক জায়গায় ফেটে গিয়েছে। রাজমহল দেখাশোনা করার খরচ কেউ দিতে চায় না, এ কারণে অনেক বছর ধরে এই রাজমহল এভাবেই পড়ে রয়েছে। তার উপর রাজমহলের বেসমেন্টে ভূত আছে, এই ভয়ে এই রাজমহলের দিকে কেউ ফিরেও তাকায় না, কেনা তো দূরের কথা। চেলসির জন্য একটা রুমের ব্যবস্থা করা হয়। কিছু বছর আগে এই রাজমহল একজন ধনী ব্যক্তি কিনেছিল। রাজমহলের দেখাশোনা আর ঠিকঠাক রাখার জন্য চেলসির ব্যাংক থেকে সেই ধনী ব্যক্তি ঋণ নিয়েছিল। দুর্ভাগ্যবশত সেই ধনী ব্যক্তি মারা যায়। সেই ব্যক্তির ওপর ব্যাংকের ঋণ থাকার কারণে এই রাজমহল ব্যাংকের আয়ত্তে চলে আসে। ব্যাংক তো আর এই রাজমহল দেখাশোনা করার জন্য খরচাপাতি করতে পারবে না, এই কারণে ব্যাংক এই রাজমহলটি বিক্রি করে দিতে চায়। আর এই কারণে চেলসি এখানে এসেছে। চেলসি এই রাজমহলের বিভিন্ন জায়গায় যায়। বেসমেন্টে পৌঁছানোর পরে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়, এজন্য চেলসি একটু ভয় পেয়ে যায়। তখনই তার বয়ফ্রেন্ড তাকে ফোন দিয়ে তার কাছে ক্ষমা চায়, কিন্তু তারা তো ব্রেকআপ করে ফেলেছে। হঠাৎ করে কল কেটে যায়, ফোন বন্ধ হয়ে যায়, কিন্তু ফোনে তো ফুল চার্জ ছিল। এ কারণে চেলসি আরো ভয় পেয়ে যায়, এজন্য বড় হাতল বিশিষ্ট একটি কড়াই হাতে নেয়। উদ্দেশ্য হচ্ছে যদি কাউকে সামনে পায় তবে এই কড়াইয়ের আঘাতে তার মাথা ফাটিয়ে দেবে। সেখানে একটি অদ্ভুত আয়না দেখতে পায়, পুরো আয়না আসমানের মেঘের মতো ঘনীভূত হয়েছিল। হঠাৎই আয়নার মধ্যে ভেসে ওঠে একটি ছেলে। এটা দেখে চেলসির মনে ঝটকা লাগে। যেমনটা চেলসি সেই ছেলেটিকে দেখে অবাক হয়েছিল, তেমনটি সেই ছেলেটিও চেলসিকে দেখে অনেক অবাক হয়ে যায়। আয়নার ভেতরে থাকা সেই ছেলেটি বলে, এই নারী, তুমি কে যে আমার কক্ষের মধ্যে বিচরণ করছো? এইভাবে ছেলেটি সাধু ভাষায় কথা বলতে থাকে। চেলসি বলে, তুমি কে, আর এই বেসমেন্টে তুমি কি করছো, আর এটা কি ধরনের পোশাক পরে আছো তুমি? সেই ছেলেটি মনে করে যে আয়না সে দেখছে, সেই আয়নার পেছনে চেলসি আছে, এজন্য সে আয়নার এপার ওপার দেখা শুরু করে। চেলসিও এরকমটাই করে। সে মনে করে ছেলেটি আয়নার পেছনে আছে, কিন্তু তারা দুজনেই আবার আয়নার পেছনে তাকায়, কিন্তু কেউই থাকে না। এইসব বিষয়বস্তু দেখে দুজন বুঝতে পারে তারা আয়নার মাধ্যমে একে অন্যের সাথে কথা বলছে। মূল কথা, আয়নার পিছনে কেউই নেই। ছেলেটি বলে, তুমি কি আলাদিনের চেরাগের কোনো ভূত নাকি? তুমি আয়নার ভেতরে কি করছো? চেলসি বলে, আমার তো মনে হচ্ছে তুমিই ভূত। ছেলেটি বলে, আমি ভূত নই, আমার নাম চার্লস বাগলি দা ফোর্থ। চেলসি এই নাম শুনে অনেক আশ্চর্য হয়ে যায় আর বলতে থাকে, তুমি কি রাজকুমার চার্লস বাগলি দা ফোর্থ? এটা কোন সাল চলছে বলো তো আমায়? সেই রাজকুমার ছেলেটি বলে, এটা তো 1799 সাল চলছে। চেলসি রাজকুমারের পোশাক দেখে অভিভূত হয়ে যায়, কেননা এই পোশাক তার কাছে অনেক আশ্চর্য লাগে। ছেলেটিও চেলসির পোশাক দেখে অনেক
আশ্চর্য হয় আর বলতে থাকে তুমি কোন সময়কার লোক। চেলসি বলে আমি তো 2014 সালে রয়েছি। এটা শুনে ছেলেটিরও অনেক বেশি অবাক লাগে। দুজনেই বুঝতে পারে না যে এটা কি কোনো স্বপ্ন নাকি এটা সত্যি নাকি এটা কোনো চোখের ভুল। দুজন দুজনের হাত একে অপরের আয়নার উপর রাখে আর তারা বুঝতে পারে এটা সত্যি, এটা কোনো স্বপ্ন নয়। দুজন যখন একে অপরের আয়নার উপর হাত রাখে তখন একে অপরের এমন মনে হয় যেন বৈদ্যুতিক ঝটকা লাগে। রাজকুমারের দিক থেকে আওয়াজ আসে, বলা হয় রাজকুমার চার্লস অন্য প্রস্তুত হইয়া গিয়াছে। চার্লস বলে আমার মা আমাকে ডাকছে, এখন আমাকে যেতে হবে, কাল আবার দেখা হবে। এটা বলে চার্লস সেখান থেকে চলে যায়। চেলসির অবস্থা অনেকটা বিভ্রান্তকর হয়। সে এখনো বুঝতেই পারে না যে সে বেসমেন্টে এতক্ষণ হলোটা কি। এটা কিভাবে সম্ভব যে আমি 1799 সালের কোনো রাজকুমারের সাথে কথা বলেছি। টাইম ট্রাভেলের কথা তো শুধুমাত্র বই আর মুভিতে দেখেছি, এটা কি সত্যি সত্যিই সম্ভব? রাতে তো চেলসির ঘুমই ধরে না। সে শুধু ভাবতে থাকে এটা আমার সাথে কি কেউ মজা করেছিল নাকি সত্যি এটা কি কোনো প্র্যাঙ্ক ছিল। পরের দিন চেলসি বেসমেন্টে গিয়ে সেই আয়না দেখে, কিন্তু এখন আয়না একদম স্বাভাবিক মনে হয় আর তার রূপের আয়নার প্রতিফলনই ঘটে, যেটা আসলে সচরাচর ঘটে। আয়নার সামনে দাঁড়িয়ে চেলসি চার্লসের নাম ধরে ডাকতে থাকে, বলতে থাকে তুমি কোথায় চার্লস, কিন্তু চার্লস আয়নার সামনে আসে না। তারপরে চেলসি রাজমহলের বাইরের একটি আউট হাউসে যায় যেখানে গুয়েব থাকে। চেলসি বলে তুমি কি বেসমেন্টে কোনো ভূত দেখেছো? গুয়েব বলে সরাসরি তো দেখিনি, তবে বেসমেন্ট থেকে আমি অদ্ভুত আওয়াজ শুনতে পেয়েছি। আর দর্শকবৃন্দ, এই গুয়েব নামের লোকটি সায়েন্স ফিকশন আর টাইম ট্রাভেলের মুভি অনেক পছন্দ করে। চেলসি টাইম ট্রাভেলের একটি বই নিয়ে সেখান থেকে চলে আসে। এরপরে চেলসি আর প্রিসিলা এরকম রাজবাড়ির মতোই আরো 5টি প্রপার্টি দেখতে যায়। পথিমধ্যে চেলসি এই রাজমহলের ইতিহাস আর রাজাদের সম্পর্কে জানতে চায়। প্রিসিলা বলে 3 রাজার সময়কালে এই রাজ্যে অনেক অসাধারণ ভাবে চলছিল। পরবর্তী 4র্থ রাজা অর্থাৎ চার্লস বাগলি দা ফোর্থ এই রাজ্যের দায়িত্ব পায়, কিন্তু সে বেশি দিন বেঁচে ছিল না। চার্লস বিয়েও করেনি, এক অগ্নি দুর্ঘটনায় সে মারা যায়। পরবর্তীতে আসে 5ম রাজবংশের উত্তরসূরি। তখন থেকে রাজ্যের অবনতি শুরু হয়ে যায়। এখান থেকে চেলসি একটা বিষয় বুঝতে পারে যে চার্লস বাগলি দা ফোর্থ বিয়ে করেনি আর সে অগ্নি দুর্ঘটনায় মারা গিয়েছিল। আর সেই রাজকুমার চার্লসকে সে আয়নায় দেখতে পেয়েছিল। প্রপার্টি দেখা হয়ে গেলে প্রিসিলা চেলসিকে রাজমহলে নামিয়ে দিয়ে চলে যায়। বাসায় এসে চেলসি সেই টাইম ট্রাভেলের বই পড়তে থাকে। বইয়ের ব্যাপারে কিছু বিষয়ে চেলসির মনে সংশয় থাকে, এজন্য বইয়ের অথারকেই সরাসরি ফোন দেয় আর বলতে থাকে এই টাইম ট্রাভেল কি সত্যিই সম্ভব? আমি এক জায়গায় গিয়েছিলাম যেখানে আমার মোবাইল বন্ধ হয়ে গিয়েছিল। আপনার বইয়ে লেখা আছে যে গ্রানাইট পাথরের রেডিয়েশনের কারণে এরকমটা হতে পারে। আপনি কি কোনো সময় এই ধরনের সময় ভ্রমণের অভিজ্ঞতা করেছিলেন? এভাবে অনেক পিপাসার্থ জিজ্ঞাসার মতো একটার পর একটা প্রশ্ন করেই যেতে থাকে অথারকে। অথার মেয়েটিও এই প্রশ্নে অনেক খুশি হয়ে যায়। তাকে বলে এই ধরনের প্রশ্নের ওপর এখন রিসার্চ চলছে, আমি যেগুলো লিখেছি সেগুলো আমার থিওরি। আর মনে হচ্ছে চেলসি তুমি যতটা প্রশ্ন জিজ্ঞাসা করছো আমাকে, তুমি যতটুকু বলেছো তাতে মনে হচ্ছে তোমার টাইম স্লিপ হয়েছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, টাইম স্লিপ মানে বর্তমান থেকে অতীত দেখা অথবা ভবিষ্যৎ দেখা। চেলসি বলে না না, এরকম কোনো অভিজ্ঞতা আমার হয়নি, আমি তো আপনার বই পড়ে শুধু আমার সংশয়গুলো দূর করতে চেয়েছিলাম। এভাবে সে কথাগুলোকে ঘুরিয়ে দেয়। সেই দিন রাতে চেলসি আবার বেসমেন্টে যায়, কিন্তু এবার আয়নার মাধ্যমে সে আবার চার্লসকে দেখতে পায়। দুজন এখনো বিশ্বাসই করতে পারে না যে তারা আলাদা আলাদা সময়ে থেকে একে অপরের সাথে কথা বলছে। চার্লস বলে গতকাল তোমার সাথে কথা বলার পর আমি প্রতিটা সময় এটাই ভেবেছি যে এটা কি সত্যি নাকি নয়। আমি অনেকবার এই আয়নার সামনেও এসেছিলাম, কিন্তু আয়না একদম স্বাভাবিক ছিল। আমার মনে হচ্ছে শুধুমাত্র রাতে এই আয়নাটি তোমার যুগের সাথে আমার যুগের সংযোগ স্থাপন করতে পারে। চেলসি এখন নিজের সম্পর্কে বলতে থাকে, আমি আমেরিকায় থাকি, সম্প্রতি আমি ইংল্যান্ডে এসেছি। চার্লস ভবিষ্যতের দুনিয়া সম্পর্কে জানার জন্য অনেক অধীরভাবে প্রশ্ন করতে থাকে। সে জানতে চায় যে এই 250 বছরের মধ্যে দুনিয়ায় কি কি পরিবর্তন হয়েছে। চেলসি এটা বলতে অনেকটাই সংকোচ বোধ করে। তার মনে হয় এই টাইম ট্রাভেলের মাধ্যমে ভবিষ্যতের কথা অতীতের কোনো মানুষকে বলা, এটাতে যদি অতীতের মানুষের উপর একটা প্রভাব পড়ে। এছাড়া ভবিষ্যতের কোনো জিনিস যদি অতীতে চলে যায় তবে বর্তমানে অনেক সমস্যার সৃষ্টি হতে পারে। যেমনটা যদি অতীতে কোনো রোগ থেকে থাকে যেটা চিকিৎসা না হওয়ার কারণে অনেক লোক মারা গিয়েছে, সেই রোগের ওষুধ এখন আমাদের কাছে আছে। সেই ওষুধটিকে যদি অতীতে নিয়ে যাওয়া হয় এতে বর্তমান দুনিয়ার উপর খারাপ প্রভাব পড়তে পারে। এসব কথা শুনে চার্লস হেসে হেসে বলতে থাকে, আমি তো বুঝতেই পারছি না তোমার ভয়টা আসলে কিসের। যদি সে ওষুধে আমরা পেয়েও যাই
যায় তবে আমাদের লোকগুলোই তো বাঁচবে, তাই না? এটা তো ভালো বিষয়। আর তাছাড়াও আমি ভবিষ্যতের কোনো জিনিস অতীতে নিয়ে যাওয়ার জন্য তোমাকে কখনোই বলবো না। এগুলো ছাড়া আর অন্য কোনো কিছু বলো, যেমন কোনো প্রযুক্তির বিষয়ে, বিজ্ঞানের বিষয়ে। চেলসি বলতে থাকে আমাদের সময়ের লোক আসমানে উঠতে পারে। চার্লস তো অবাক হয়ে যায় এটা শুনে। চেলসি বলে এটা হচ্ছে এক ধরনের প্রযুক্তি যার নাম প্লেন। এটার মাধ্যমে অনেক লোক এক জায়গা থেকে অন্য জায়গায় আসমানে উড়ে উড়ে যেতে পারে। এখান থেকে নিউ ইয়র্ক যেতে মাত্র 6 ঘন্টা লাগে। চার্লস বলে কি বলছো, আমাদের তো 3 মাস লাগে। চেলসি বলে এখানে গাড়ি নামে এক ধরনের বাহন রয়েছে যার মধ্যে ইঞ্জিন লাগানো থাকে। চার্লস বলে আমরা তো ঘোড়া গাড়ি করে যাই। চেলসি বলে তোমাদের ওখান থেকে লন্ডন যেতে কত সময় লাগে? চার্লস বলে আমাদের তো প্রায় 1 সপ্তাহ লাগে। চেলসি বলে আমাদের মাত্র 4 ঘন্টা লাগে। তারপরে চেলসি তার মোবাইল দেখিয়ে বলে এটার মাধ্যমে আমরা একজন আরেকজনের সাথে অনেক দূরে থাকার পরেও কথা বলতে পারি। তাছাড়াও আমরা একে অপরকে সরাসরি দেখে দেখে কথা বলতে পারি, যদিও সেই অপর পাশের লোকটি পৃথিবীর যে কোনো প্রান্তে দাঁড়িয়ে থাকুক না কেন। কিন্তু আমি জানি না কেন এই বেসমেন্টে আমার ফোন কাজ করে না। যদি মোবাইল হাতে থাকে তবে এমনটা মনে হয় যেন পুরো পৃথিবীটাই হাতের মুঠোয় চলে এসেছে। চার্লস এইসব কথা শুনে পুরোই অবাক। তারপরে আরো বলতে থাকে যে আর কি কি এসেছে এই দুনিয়ায়। এইভাবে তারা একে অপরের সাথে কথা বলতে থাকে, নিজেদের সময় নিজেদের যুগের নতুন নতুন বিষয় সম্পর্কে নিজেরা কথা বলতে থাকে। তারপরে চার্লস তার রান্নাঘরে গিয়ে কিছু কুকিজ আর কফি নিয়ে আসে। আয়নার মাধ্যমে চার্লস চেলসিকে কুকিজ দেয়। সেই কুকিজের টেস্ট অনেক অসাধারণ হয়, কিন্তু হঠাৎ করেই চেলসির নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয়। আসলে সেই কুকিজে বাদাম মিশ্রিত ছিল, আর চেলসির বাদামে অ্যালার্জি আছে। চার্লস অনেক ঘাবড়ে যায় আর আয়নার মাধ্যমে সে 2014 সালে পা রাখে আর বলতে থাকে তোমার কি হয়ে গেল? চেলসি বলে দেখো ওই দিকে রান্নাঘর আছে, সেখানে একটা ব্যাগ আছে, তুমি আমায় তাড়াতাড়ি সেটা এনে দাও। চার্লস দৌড়ে যায় রান্নাঘরে আর ব্যাগ নিয়ে চলে আসে। ব্যাগ থেকে অ্যালার্জির ইনজেকশন বের করে চেলসি নিজের শরীরে ইনজেক্ট করে। তারপরে তার শারীরিক অবস্থা একটু ভালোর দিকে যায় আর সে শ্বাস নিতে পারে। তারপরে সারা রাত তারা দুজন গল্প করে আর চেলসি সেখানেই শুয়ে পড়ে। তারপরে চার্লসেরও ঘুম ধরে আসে, সেও সেখানে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠলে বোঝা যায় আয়না একদম স্বাভাবিক হয়ে গেছে। তার মানে এখন চার্লস কোনোভাবেই তার সময়ে ফেরত যেতে পারবে না। চেলসি অনেক ঘাবড়ে যায় আর বলতে থাকে তুমি এখন কিভাবে তোমার সময় ফেরত যাবে? চার্লস বলে আমার এখন রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। রাতে যখন আয়না আবার আমার যুগের সাথে সংযোগ স্থাপন করবে তখনই আমি আমার যুগে ফেরত যেতে পারবো। তুমি চিন্তা করো না চেলসি, আমার অনেক ক্ষুধা লেগেছে, দয়া করে কিছু খাবার যদি তুমি আমায় দিতে। চেলসি গুয়েবের থেকে লুকিয়ে চার্লসকে রাজমহলে নিয়ে আসে। রাজকুমার চার্লস দেখে 250 বছরের মধ্যে এই রাজমহলের অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। খাবার তৈরিতে চার্লস চেলসিকে সাহায্য করে। চার্লস বলে এখানে বানানো নতুন গোসলখানা আর শৌচাগার অনেক সুন্দর। ফ্লাশ করার পরে এই নোংরা বর্জ্যগুলো কোথায় যায় আর পানি কিভাবে একলা একলাই চলে আসে। একইভাবে দর্শকবৃন্দ চার্লস বাথরুমের সম্পর্কে সব সাধারণ কথা বলতে থাকে। চেলসি বলে যেসব বজ্র বাইরে চলে গিয়েছে সেসব কথা বাদ দাও, ওগুলো বিষয়ে কথা বলা আপাতত বন্ধ থাকুক। তাছাড়াও তোমার যুগে তোমার মা হয়তো তোমায় খুঁজছে। চার্লস বলে কিছুদিন আগে আমার বাবা মারা গিয়েছে, এজন্য রাজ্যের সমস্ত কার্যক্রম এখন আমার দেখাশোনা করতে হয়, কিন্তু আমার আসলে এসব করতে ভালো লাগে না। বাবা মারা যাওয়ার পর আমাকে এক প্রকার বাধ্য হয়ে এসব করতে হয়। আর যে রুমে আয়নাটি আছে সেটা হচ্ছে আমার গোপন কক্ষ। যদি আমি কোনো সময় সেই কক্ষে যাই তবে আমার মা আমায় বিরক্ত করে না, আর আমার কার্যক্রমগুলো মাই তখন দেখাশোনা করে, এজন্য চিন্তা করার কোনো ব্যাপারই নেই। তারপরে বাইরে থেকে গুয়েব চার্লসকে দেখে ফেলে। আজব ধরনের এই পোশাক দেখে গুয়েব মনে মনে ভাবে এই লোকটি আবার কি। গুয়েব যে চার্লসকে দেখে ফেলেছে এটা চেলসি বুঝতে পারে। তারপর চেলসি খুব দ্রুতই চার্লসকে ভিতরে নিয়ে যায় আর বলতে থাকে এই বর্তমান সময়ে রাজমহল দেখাশোনা করার জন্য কেয়ারটেকার রয়েছে। চেলসি বাইরে এলে গুয়েব বলে ভেতরে তোমার সাথে সেই লোকটি কে ছিল? চেলসি বলে কোন লোক, কার কথা তুমি বলছো? আমি তো কাউকেই দেখিনি। এভাবে চেলসি গুয়েবের কথায় পাতা না দিয়ে চলে যায়। গুয়েব যখন রাজমহলের ভেতরে উকি দেয় তখন সে চার্লসকে দেখতে পায় না। পরবর্তীতে চেলসি তার কাজে লেগে পড়ে। তখনই প্রিসিলা কল করে আর বলতে থাকে রাজমহল কেনার জন্য একটা ক্লায়েন্ট পেয়ে গিয়েছি, জলদি জলদি আমরা রাজমহল বিক্রি করতে পারবো। যখন প্রথমে চেলসি রাজমহলে এসেছিল তখন খুব তাড়াতাড়ি এই রাজমহল বিক্রি করে চলে যেতে চেয়েছিল, কিন্তু এখন সে অনেক উদাস হয়ে গিয়েছে। কারণ কেউ যদি এই রাজমহল কিনে নেয় আর এই মহলকে ভেঙে অন্য কিছু এই রাজমহলের জায়গায় বানিয়ে ফেলে তাহলে সে কখনোই আর চার্লসের সাথে দেখা করতে পারবে না। রাজমহলের কিছু হওয়ার আগে এই চার্লসকে তার যুগে পৌঁছে দিতে হবে। সেদিন রাতে তারা বেসমেন্টে গিয়ে আয়নার দিকে দেখতে পায় আয়না একদম স্বাভাবিক আছে। এর মানে চার্লস আজকেও নিজের সময় ফেরত
যেতে পারবে না। চেলসির অনেক খারাপ লাগে, তার যান বাঁচানোর জন্য চার্লস নিজেই এই আধুনিক যুগে এসে ফেসে গিয়েছে। চার্লস বলে তোমার মন খারাপ করার কোনো দরকার নেই, কারণ এখানে আমি অনেক ভালোই আছি। আমি আমার সেই সময় একলাই থাকতাম, কিন্তু এই সময় এসে তুমি তো আমার সাথে আছো, এটাই আমার শান্তি। রাতে চেলসি তাকে শোয়ার জন্য একটা রুম দেয়, তারপরে চার্লস ঘুমাতে যায়। পরের দিন চার্লসের জন্য একটি কাপড়ের ব্যবস্থা করে চেলসি, কেননা দুদিন যাবৎ সে একই পোশাক পরে রয়েছে। ট্রাউজার এলাস্টিক দেখে চার্লস তো অনেক খুশি হয়ে যায়। পরবর্তীতে চেলসি চার্লস বাগলি দ্য ফোর্থ এই ব্যাপারে গুগলে একটু ঘাটাঘাটি করে। সে জানতে পারে 24শে জুন 1799 সালে চার্লস এক অগ্নি দুর্ঘটনায় মারা যায়। সেই হিসাবে দর্শকবৃন্দ, চার্লস আর মাত্র 1 মাস বেঁচে থাকবে। রাজবাড়ির ফার্ম হাউসে আগুন লাগবে, সেই আগুনেই চার্লস মারা যাবে। তখনই চার্লস পোশাক পরিধান করে চলে আসে। চার্লস ল্যাপটপ দেখে বলে, তোমার হাতে ওটা কি? চেলসি বলে, আমি যে তোমায় মোবাইল দেখিয়েছিলাম, এটা এক ধরনের আধুনিক যন্ত্র। চার্লস বলে, আমার বাহিরে যেতে অনেক মন চাচ্ছে, আমি বাহিরের দুনিয়া একটু দেখতে চাই। তারপরে চার্লস আর চেলসি রাজমহলের বাইরে কাছাকাছি একটি জঙ্গলে ঘুরতে যায়। চেলসি বলে, তোমার যুগ আর এই যুগের মধ্যে তুমি কোনো তফাৎ লক্ষ্য করছো কি? চার্লস বলে, আমি আমার সময় এই জঙ্গলে ঘুরেছিলাম, তখন এখানে ছোট ছোট কিছু লতা পাতা গাছ ছিল, কিন্তু এখানে এসে দেখছি এত বড় বড় গাছ, এটা দেখে আমি অনেক অবাক হয়ে গেছি। তারপরে চেলসি চার্লসের পরিবারের সম্পর্কে জিজ্ঞাসা করে, তার পরিবারের অনেক বিষয়ে জেনে নেয়। পরবর্তী দৃশ্যে চেলসি গুয়েবকে বলে, এখানে 1799 সালে রাজকুমার চার্লস বাগলি দ্য ফোর্থ বসবাস করত, তার সম্পর্কে তুমি কি কিছু জানো? আমি শুনেছিলাম চার্লস একটি অগ্নি দুর্ঘটনায় মারা গিয়েছিল। গুয়েব বলে, আমি তো কোনো ইতিহাসের শিক্ষক নয় যে এটা আমি জানবো। রাজমহলের পিছনের দিকে দেখো একটি কবর আছে, তুমি গিয়ে সেটা দেখতে পারো। চেলসি খুব দ্রুতই সেই কবরের কাছে আসে, দেখতে পায় সেটা আসলে চার্লসের কবর, কিন্তু সেখানে চার্লস কিভাবে মারা গেছে সেটার বিষয়ে লেখা থাকে না। সেই রাতেই চেলসি বই পড়তে থাকে, তখন চার্লস এসে বলে, আমি আবার সেই বেসমেন্টে গিয়েছিলাম, কিন্তু আয়না এখনো আমার যুগের সাথে সংযোগ স্থাপন করেনি। এই সম্পর্কে আরো জানার জন্য চেলসি সেই টাইম ট্রাভেলের বইয়ের অথারের সাথে দেখা করতে যায়। অথারের সাথে কথা বলে চেলসি বুঝতে পারে যে বেসমেন্টের আয়না চার্লসের যুগের সাথে সংযোগ স্থাপন করতে পারবে পূর্ণিমার রাত। এরই মধ্যে প্রিসিলা একটি ক্লায়েন্টকে নিয়ে আসে যে এই রাজমহল কেনার জন্য আগ্রহী ছিল। তাদের দেখে চার্লস লুকিয়ে রাজমহলের বাইরে বের হয়ে আসে। সেই সময় গুয়েবের সাথে চার্লসের ধাক্কা লাগে, সঙ্গে সঙ্গে গুয়েব চার্লসকে চিনতে পারে আর বলতে থাকে, আরে তুমি তো সেই লোক যার সাথে চেলসি রান্নাঘরে ছিল। কিন্তু চেলসি তো বলেছিল আমার সাথে রান্নাঘরে কেউই ছিল না, তুমি কিভাবে ভিতরে আসলে আর এভাবে লুকিয়ে লুকিয়ে বাইরে কেন আসলে? চার্লস তাকে সত্যি সত্যি বলে দেয়, রাজমহলের ভেতরে সেই মহিলা আর একটি লোককে দেখে আমি লুকিয়ে লুকিয়ে বাইরে চলে এসেছি। গুয়েব বলে, তার মানে তুমি কি চেলসির বয়ফ্রেন্ড? এখন আমি বুঝতে পেরেছি, চেলসি তোমাকে লুকিয়ে লুকিয়ে এখানে এনেছে। গুয়েব আরো বলে, তুমি চিন্তা করো না, তুমি এখানে আছো এটা আমি কাউকেই বলবো না, এখন তুমি আমার রুমে চলো। সেই রুমে গিয়ে চার্লস মনিটরে গেম খেলা দেখে অবাক হয়ে যায়। চার্লসের অনেক খিদেও লাগে, এজন্য খাবার খাওয়ার জন্য তারা বাইরে চলে আসলে গাড়ি দেখে চার্লস অনেক অবাক হয়ে যায়। তখন চার্লসের মনে পড়ে চেলসি তাকে বলেছিল এই ধরনের গাড়ির মধ্যে ইঞ্জিন নামে এক ধরনের জিনিস থাকে, আর এই যুগের মানুষদের কোনো জায়গায় যাওয়ার জন্য ঘোরার প্রয়োজন পড়ে না। গুয়েব বলে, তুমি এত আশ্চর্য হয়ে কি দেখছো? তুমি নিউ ইয়র্কে কি প্রথম এসেছো? তুমি যেখান থেকে এসেছো সেখানে কি গাড়ি নেই? তারপরে গুয়েব চার্লসকে নিয়ে শহরের মধ্যে চলে যায়, সেখানে তাকে বার্গার খেতে দেয়। চার্লস তো গাড়ি দেখে অনেক অবাক হয়ে যায়, বার্গার খেতে খেতে বলে, আরে বন্ধু, এত সুস্বাদু খেতে, এটার নাম কি? গুয়েব এসব কথা শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে, এটা আবার কোন সময়কার মানুষ রে? এটা ভাবতে ভাবতে গুয়েব চার্লসের উপর সন্দেহ করে। এদিকে চেলসি রাজমহলে ফিরে আসে। প্রিসিলার ক্লায়েন্ট চেলসিকে বলে, আমার আর্কিটেক্ট এসে এই রাজমহল পরীক্ষা করে দেখবে, এরপরে আমি এই রাজমহলের কেনার বিষয়ে চূড়ান্তভাবে পদক্ষেপ নিতে পারবো। ক্লায়েন্ট আর প্রিসিলা চলে যাওয়ার পর চার্লস আর গুয়েব রাজমহলের ভেতরে ফেরত আসে। চেলসি চার্লসকে দেখে বলে, গুয়েব কিভাবে তোমায় দেখলো? চার্লস সবকিছু বলে। চেলসি বলে, আমার অনেক ভয় লাগছে চার্লস, আমি তোমাকে তোমার যুগে সঠিকভাবে ফেরত পাঠাতে চাই। তুমি এই সময় থাকলে, এই যুগে থাকলে কোনো এক বিশৃঙ্খলা দেখা দিতে পারে, যার কারণে তোমার ওপর আর আশেপাশের লোকেদের ওপর প্রভাব পড়তে পারে। আমি টাইম ট্রাভেল সম্পর্কে এক্সপার্টের সাথে কথা বলেছি, আর আমি জানতে পেরেছি পূর্ণিমার রাতে সেই বেসমেন্টের আয়না তোমার যুগের সাথে এই যুগের সম্পর্ক স্থাপন করতে পারবে। এর মানে আমাদের আরো 25 দিন অপেক্ষা করতে হবে। চার্লস বলে, সেই মহিলা আর ছেলেটির কথা শুনেছি যারা এই রাজমহল কিনতে এসেছিল, তারা বলা বলি করছিল তারা এই রাজমহল ভেঙে ফেলবে এবং এখানে তারা অন্য কিছু তৈরি করবে। আমরা কি কোনোভাবে এই রাজমহল ভাঙার হাত থেকে রক্ষা করতে পারি না? চেলসি বলে, যদি
রাজমহলটা বিক্রি হয়ে যায়, তবে সেটা যে কিনবে তার ইচ্ছার উপর নির্ভর করবে যে সে এখানে কি করতে চায় আর কি না করতে চায়। আমরা তাকে বাধা দিতে পারি না। আর এত বড় রাজমহল কেনা টাকা পয়সা আমার কাছে নেই, যদি থাকতো তাহলে আমি এটা কিনে নিতাম। তারপরে দর্শকবৃন্দ তারা চলে যায় আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টে, বাংলায় এটাকে বলে প্রত্নতাত্ত্বিক। সেখানে গিয়ে চেলসি বলে এক পুরনো রাজবাড়ি আছে যেটা ব্যাংকের আয়ত্তে আছে। সরকারিভাবে এই রাজবাড়িটি ব্যাংকের আয়ত্তে থেকে মুক্ত করে ঐতিহাসিক স্থান হিসেবে চিহ্নিত করার কোনো উপায় আছে কি? সেখানে থাকা সেই মহিলাটি বলে, আমরা প্রথম থেকে এই ধরনের রাজমহল কিংবা প্রত্নতাত্ত্বিক নিদর্শনের লিস্ট বের করেছি। আর আপনারা যে রাজমহলের কথা বলছেন সেটা কেবলমাত্র 250 বছরের পুরনো। এই ধরনের নিদর্শন আমেরিকাতে হয়তো অদ্বিতীয়, অনন্য, কিন্তু ইংল্যান্ডে এর থেকে পুরনো অনেক প্রত্নতাত্ত্বিক মজুদ রয়েছে। এজন্য আমরা আপনার দেখানো রাজমহলটিকে ঐতিহাসিক স্থান হিসাবে মানি না। এটা শোনার পর চার্লস অনেক উদাস হয়ে যায়, কেননা এই রাজমহল তার পরিবারের ইতিহাস বহন করে। চেলসি চার্লসকে সান্ত্বনা দেয়, যদি আমার কাছে রাজমহল কেনার সামর্থ্য থাকতো তবে আমি তোমার জন্য অবশ্যই এই রাজমহলটি কিনতাম। এটা শুনে চার্লস তার যুগের মতো করে চেলসির হাতে একটা কিস করে আর বলতে থাকে, তুমি আমার জন্য এমনটা ভেবেছো, এটাই আমার জন্য অনেক বেশি। চেলসি চার্লসের এমন শুকরিয়া আদায় করার ব্যাপারটি অনেক অদ্ভুত লাগে, মনে হচ্ছে তাদের মধ্যেকার সম্পর্ক গভীর হচ্ছে। তারপরে চার্লসদের রাজমহলেরই অংশ কিন্তু অন্য একটা মহলে তারা যায়। সেইখানে অগ্নি দুর্ঘটনা ঘটেছিল দর্শকবৃন্দ, আর এখানে চার্লস মারা গিয়েছিল। সেখানে একটি পেপারে লেখা থাকে কোনো একটি সালে এখানে অগ্নি দুর্ঘটনা ঘটে আর এখানেই চার্লস বাগলি দা ফোর্থ মারা যায়। চেলসি চার্লসকে সত্যি কথাটা বলে দেয়। ইতিহাস মোতাবেক 34 বছর বয়সে জুন মাসে 24 তারিখ 1799 সালে এখানে অগ্নি দুর্ঘটনা ঘটেছিল, যেখানে তুমি আগুনে পুড়ে মারা গিয়েছিলে। আর তোমার যুগের হিসাবে কিছুদিন পরেই তুমি মারা যাবে। চার্লস একটি বিভ্রান্তকর পরিস্থিতিতে পড়ে যায় আর বলতে থাকে, তুমি এটা কি বলছো? চার্লসকে বিশ্বাস দেওয়ার জন্য চেলসি তাকে চার্লসের নিজের কবরের সামনে নিয়ে যায়, যেখানে চার্লসের জন্ম আর মরা তারিখ লেখা ছিল। সেই কবরটি দেখে চার্লস বলে, এই কবরটিতে তো শুধু ইন মেমোরি অফ লেখা আছে, এর মানে এখানে আমার শরীর নেই। আমার স্মৃতিচারণার জন্য এই কবরটির মধ্যে আমার কোনো প্রিয় জিনিস, হয়তো আমার টুপি কিংবা জুতা অথবা আমার ব্যবহার্য কোনো কিছু এখানে রাখা আছে। এবার চেলসি বিভ্রান্তকর পরিস্থিতিতে পড়ে যায়, এটা ভেবে যে চার্লস আবার কি বলছে। চার্লস আরও বলে, আমি হয়তো অগ্নি দুর্ঘটনায় মারা যাইনি, আমি তো রাজমহল, রাজার চেয়ার এসব ছেড়ে ছুড়ে অন্য কোনো জায়গায় পালিয়ে যেতে চেয়েছিলাম। এখন আমি আমার সময় ফেরত যেতে চাই না, অন্য কোনো জায়গায় গিয়ে একটা শান্ত পরিবেশে আমি জীবন কাটাতে চাই। এজন্য আমার মনে হয় না যে আমি সেই অগ্নি দুর্ঘটনার সময় এখানে ছিলাম। মনে হয় আমার পরিবার এটা অনুমান করেছিল যে আমি সেই অগ্নি দুর্ঘটনায় মারা গিয়েছিলাম। এজন্য আমার পরিবারের লোকজন স্মৃতিচারণার জন্য আমার পছন্দের ব্যবহার্য কিছু জিনিস এখানে দাফন করেছিল। চেলসিও মনে মনে ভাবতে থাকে চার্লস যেটা বলছে সেটা আসলেও সম্ভব, আর আবার মনে মনে ভাবতে থাকে হয়তো চার্লসের সেই অগ্নি দুর্ঘটনায় মারা গিয়েছিল, যার কারণে চার্লসের শরীর পুড়ে গিয়েছিল, এই জন্য তার জামা কাপড়গুলো তার পরিবারের লোকেরা এখানে দাফন করেছে। এটাও কিন্তু হতে পারে দর্শকবৃন্দ। চার্লস বলে, যাই হোক, আমি এখন জানতে পেরে গিয়েছি এখানে অগ্নি দুর্ঘটনা হবে, এই কারণে আমি আমার সময় গিয়ে এখানে থাকা সেই সমস্ত লোকদের বাঁচাতে পারি যারা অগ্নি দুর্ঘটনার সময় এখানে মজুদ ছিল। কিন্তু চেলসি এটা চায় না, কেননা অতীতে যদি কোনো কিছু পরিবর্তন করা হয় তবে সেটার খারাপ প্রভাব এই ভবিষ্যতে পড়বে। চার্লস বলে, তুমি চিন্তা করো না, সেই অগ্নি দুর্ঘটনা সত্যি হবে, তবে সেই সমস্ত লোকগুলোকে আমি বাঁচিয়ে নেব। এ কারণে ইতিহাসেও কোনো কিছুর পরিবর্তন হবে না। পরের দিন প্রিসিলা চেলসিকে বলে, আমাদের সেই ক্লায়েন্ট এই রাজমহলটি কেনার জন্য সম্মতি জানিয়েছে, কাগজপত্র তৈরিতে একটু সময় লাগবে। চেলসি তো রবের কাছে প্রার্থনা করতে থাকে যে কোনোভাবে এই রাজমহল বিক্রি করার আগেই যেন পূর্ণিমার রাত চলে আসে, কেবলমাত্র সেই সময় চার্লস তার সময় যেতে পারবে। পরবর্তীতে চেলসি তার বসের সাথে কথা বলে যেন এই রাজমহলকে বিক্রি না করে সরকারিভাবে ঐতিহাসিক স্থানে হস্তান্তরিত করলে সেটা অনেক ভালো হবে। এই ধরনের কথাবার্তা চার্লস যখন চেলসির মুখে শুনে তার প্রতি চার্লসের ভালোবাসা আরো বেড়ে যায়। এক সপ্তাহ চলে যায় আর দুদিন পরেই পূর্ণিমার রাত, আর সেই রাতেই বেসমেন্টের আয়না এই যুগের সাথে 1700 সালের সেই যুগের সংযোগ স্থাপন করতে পারবে। দুজন এই বিষয়টি নিয়ে খুশি থাকলেও আবার মনে মধ্যে একটা আক্ষেপও থাকে, কেননা চার্লসের চলে যাওয়ার পর তারা দুজন আর কোনো সময় একে অপরের সাথে দেখা করতে পারবে না।
না। শেষবারের মতো তারা একটা রেস্টুরেন্টে যায়। সেই রাতে চেলসি তার পরিবার ও বয়ফ্রেন্ডের ব্যাপারে বলতে থাকে। চার্লস বলে, আমার মা আমার জন্য অনেক মেয়ে দেখেছে, কিন্তু আমার কাউকেই পছন্দ হয়নি। চেলসি বলে, তুমি তোমার সময়ে গিয়ে সর্বপ্রথম কি করবে? চার্লস বলে, আমি আমার সময়ে গিয়ে সর্বপ্রথম আমার মায়ের সাথে দেখা করব। এতদিন আমি এখানে আসছি, আমার মা অবশ্যই আমার জন্য অনেক চিন্তিত। তারপরে ওই ফার্মে আগুন লাগলে আমি সেখানকার লোকদের বাঁচাবো, কিন্তু তুমি চিন্তা করো না, সেই আগুন লাগবেই, আমি শুধু সেই লোকগুলোকে বাঁচাবো। এতে ইতিহাসেরও কোনো পরিবর্তন হবে না, আর সবথেকে বড় কথা, আমি তোমাকে অনেক মনে করব। এই কথা শোনার পর চেলসির চোখ দেখে বোঝা যায় সে চার্লসের প্রেমে পড়ে গিয়েছে। চার্লস বলে, এই রাজমহল বিক্রি হওয়ার পরে তুমি কি করবে? তুমি কি আবার নিউ ইয়র্কে চলে যাবে? দুজনের মুখ দেখে স্পষ্ট বোঝা যায় যে তারা একে অপরকে পছন্দ করা শুরু করেছে, কিন্তু তারা একে অপরকে সবকিছু খুলে বলে না। খুলে কথা না বলে হেসে হেসে বাড়ি আসার পথে চার্লস বলে, এই 1 মাস কিভাবে কেটে গেল আমি বুঝতেই পারিনি। আমার জীবনের সবচেয়ে রঙিন সময় আমি তোমার সাথে কাটালাম, আমি তোমাকে অনেক মিস করব। এটা বলে হাতে কিস করে। পরের দিন সেই ক্লায়েন্ট কল করে চেলসির কাছে সেই রাজমহলের কাগজপত্র চায়। চেলসি সেই ক্লায়েন্টের সাথে দেখা করতে যায়। পরবর্তীতে গুয়েব আর চার্লস মিলে ডিনার বানানোর জন্য সবকিছু তৈরি করতে থাকে। চেলসি রাজমহলে এলে তার বিছানার উপর একটা গাউন দেখতে পায়, সেটা পরে চেলসি নিচে চলে আসে। চার্লস তখন 1800 শতকের রেজেন্সি পোশাক পরে থাকে। সেই সময় দুজনে অনেক সুন্দর নাচ করে। চেলসি বলে, তুমি এখান থেকে চলে যেও না, তুমি আমার কাছে থেকে যাও। চার্লস বলে, আমি আসলে যেতে চাচ্ছি না, কিন্তু কি করব, আমার তো কিছু দায়িত্ব আছে, আমাকে সেই আগুন থেকে আমার লোকেদের বাঁচাতে হবে। আমার মনে হয় আমি আমার রাজমহলকে বাঁচাতে পারবো। পরের দিন চেলসি দেখে আজকের রাত হচ্ছে পূর্ণিমার রাত। এটা দেখে চেলসি অনেক কষ্ট পেতে থাকে, এটা ভেবে যে চার্লস আজকে আমার থেকে অনেক দূরে চলে যাবে। কাজের জন্য চেলসি বাইরে চলে যায়। এদিকে চার্লস পুরনো একটি ব্যাংকের কিছু নথিপত্র পড়ে আর গুয়েবকে বলে, তুমি আমায় বলেছিলে টাকা নামে এক ধরনের জিনিস আছে তোমাদের এই যুগে, আর অতীতে যদি কিছু টাকা ব্যাংকে রাখা যায় তবে 200 বছর পরে সেই অল্প টাকা অনেক হয়ে যাবে। তুমি এমন কোন ব্যাংক সম্পর্কে আমায় বলো যেটা 1800 শতকে ছিল আর এখনো আছে। এই 1800 শতকের কথা শুনে গুয়েব বলে, ব্যাপার কি বলো তো, তুমি এত অদ্ভুত আচরণ কেন করো? বার্গার, গাড়ি এসব দেখে তুমি এত চমকে যাও কেন? এসব কথা বলতে বলতে গুয়েব চার্লসের চেহারা খুব মনোযোগ দিয়ে দেখে আর বলতে থাকে, তোমার মতো এইরকম চেহারার পেন্টিং আমি এই রাজমহলে পেয়েছি, সেটা হুবাহু একদম তোমার মতোই। তোমার পুরো নাম কি? চার্লস বলে, আমার পুরো নাম চার্লস বাগলি দা ফোর্থ। গুয়েব বলে, তুমি কি রাজকুমার চার্লস বাগলি দা ফোর্থ? চার্লস বলে, হ্যাঁ, আমি সেই রাজকুমার। গুয়েব বলে, এই কারণেই তাহলে তুমি আর চেলসি মিলে আমাকে টাইম ট্রাভেল সম্পর্কে প্রশ্ন করতে, কিন্তু তুমি এখানে এসেছো কিভাবে? তারপরে চার্লস গুয়েবকে সেই বেসমেন্টের আয়না সম্পর্কে বলে, আরো বলে, আমি সেই আয়নার মাধ্যমে এখানে এসেছি, আমি আবার সেই যুগে ফেরত যাব, আর আমি আমার লোকেদের সেই ফার্ম হাউস যেখানে আগুন লেগেছিল সেই আগুন থেকে রক্ষা করব, যেটা ইতিহাসে আছে। আর আমার সেই যুগে গিয়ে ব্যাংকে টাকা রাখবো। 200 বছর পার হয়ে যাবে, তখন সেই টাকা অনেক হয়ে যাবে। এরই মাধ্যমে আমি আমার রাজমহলকে নিলাম আর ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারবো। গুয়েব বলে, তুমি তোমার যুগে চলে গিয়ে আবার কি এই যুগে ফেরত আসবে? চার্লস বলে, এই ব্যাপারে তো আমি কথা দিতে পারি না, তবে চেষ্টা করব। তারপরে এই পূর্ণিমার রাতে চেলসি আর চার্লস সেই আয়নার সামনে চলে আসে। চেলসি এখানে অনেক ইমোশনাল হয়ে পড়ে আর বলতে থাকে, তুমি আবার কবে আসবে এখানে? চার্লস বলে, আমি চেষ্টা করব এখানে আসার। চেলসি থেকে বিদায় নিয়ে চার্লস আয়নার মধ্যে দিয়ে তার যুগে চলে যায়। পরের দিন গুয়েব বলে, চার্লস কোথায়? চেলসি বলে, সে চলে গিয়েছে তার যুগে। পরের দিনও পূর্ণিমা থাকে। রাত্রিবেলা চেলসি আবার সেই আয়নার সামনে যায়। আয়নায় কিন্তু সেই 1700 সালের সাথে যুক্ত হয়ে থাকে, কিন্তু চার্লস সেখানে আসে না। হয়তো চার্লস সেই আয়নার রুমে আসেনি। চেলসি অনেক কষ্ট পায়। পরের দিন সেই রাজমহলে চেলসির সাথে দেখা করতে আসে 1800 শতকের কোনো ব্যাংকের একজন ম্যানেজার। সেই ব্যাংক ম্যানেজার বলে, আপনার নাম কি চেলসি? প্রতি উত্তরে বলে, হ্যাঁ, আমি তো চেলসি। সেই ব্যাংক ম্যানেজার চেলসিকে একটি লেটার দিয়ে বলে, এই লেটার আমাদের ব্যাংকে 200 বছরেরও বেশি সময় ধরে পড়েছিল, আমরা অন্তত 10 প্রজন্ম ধরে এই চিঠিকে সংরক্ষণ করেছি। সেই সময়ের রাজা চার্লস বাগলি দা ফোর্থ এই লেটারটি লিখেছিল। স্ট্যাম্প পেপারে লেখা ছিল 2014 সালে রাজমহলে থাকা চেলসি নামের এক মেয়ের হাতে যেন এই
লেটারটি দেওয়া হয়। চেলসি সেই লেটারটি খুলে পড়তে থাকে। সেই চিঠিতে লেখা থাকে, আমার প্রিয় চেলসি, আমাদের এই রাজমহলকে বাঁচানোর জন্য আমি সব ব্যবস্থা করেছি। সেদিন পূর্ণিমার রাতে তোমায় ছেড়ে আমি আমার যুগে চলে এসেছিলাম, আর আমি জানতাম যে তুমি পরের দিনও সেই আয়নার সামনে আবার দাঁড়াবে। আমি আমার যুগের 1000 পাউন্ড নিয়ে আমি নিউ ইয়র্কের এই ব্যাংকে ডিপোজিট করেছি, আর আমার যুগে এখান থেকে নিউ ইয়র্ক যেতে প্রায় 1 সপ্তাহ লেগে গেছে। এজন্য আমি পূর্ণিমার রাতে পরের দিন তোমার সাথে দেখা করতে পারিনি। আমি আবার আসতে পারবো কিনা এটা আমি জানি না, কিন্তু তোমার নামে এই 1000 পাউন্ড জমা করেছি, আর এই 1000 পাউন্ড তোমার সময়ের যুগের প্রেক্ষাপটে অনেকগুলো টাকা হয়ে যাবে, আর এই টাকা দিয়ে তুমি আমাদের সেই রাজমহল নিলাম থেকে কিনে নিতে পারো। ম্যানেজার বলে, আমার এখনো বিশ্বাস হচ্ছে না 250 বছর আগে কোনো রাজা আপনার নামে এই চিঠি লিখে গেছে, আর সেই লেটারে পরিষ্কার আজকে তারিখই দেওয়া আছে। 1799 সালে আপনার নামে 1000 পাউন্ড ডিপোজিট করা হয়েছে, আর আজকের তারিখে সেই 1000 পাউন্ড দাঁড়িয়েছে 245 মিলিয়ন পাউন্ডে, আর এই টাকাগুলো আপনার নামেই হয়ে আছে, শুধু কিছু কাগজপত্রে আপনাকে সই করতে হবে, এরপরে আপনাকে সেই টাকাগুলো দিয়ে দেওয়া হবে। আর এখন এই রাজমহলে যে ক্লায়েন্ট কিনতে চেয়েছিল তার থেকেও বেশি দামে চেলসি এই রাজমহল কিনে নেয়। প্রিসিলা বুঝতেই পারে না যে এত টাকা চেলসি কিভাবে পেল। চেলসি বলে, আমার পুরনো জামানার এক বয়ফ্রেন্ড ছিল, সেই আমাকে এই টাকা দিয়েছে। তারপরে গুয়েবের সাথে নিয়ে চেলসি এই রাজমহলের পুনরায় সংস্করণ করে। 1 মাস পরে আবার পূর্ণিমা চলে আসে। চেলসি আবার সেই আয়নার সামনে গিয়ে চার্লসের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু সেই রাতেও চার্লস আসে না। চেলসি অনেক উদাস হয়ে যায়। তারপরে সেই রাতে চেলসি বিছানায় শুয়ে পড়ে, কিন্তু হঠাৎ করে এক ধরনের আওয়াজ নিচ থেকে আসে। চেলসি অনেক ঘাবড়ে যায় আর মনে মনে বলতে থাকে হয়তো কোনো চোর এসেছে, কিন্তু সেখানে চেলসি দেখতে পায় চার্লস এসেছে, আর তার হাতে একটি ব্যান্ডেজ থাকে। চার্লসকে দেখার পর চেলসি অনেক খুশি হয় আর বলতে থাকে, তোমার হাতে কি হয়েছে? চার্লস বলে, আমি আমার যুগ থেকে যখন সেই আয়নার মাধ্যমে এই যুগে প্রবেশ করলাম, তখনই জোরে আমার হাতে সেই আয়না লেগে যাওয়ার কারণে সেই আয়না ভেঙে গেল আর আমার হাত কেটে গেল। চেলসি বলে, তাহলে তুমি আবার তোমার যুগে কিভাবে ফেরত যাবে? আয়না তো ভেঙে গিয়েছে। চার্লস বলে, আমি তো আর আমার যুগে ফেরত যেতে চাই না, এর কারণেই তো আমি আয়না ইচ্ছা করেই ভেঙে ফেলেছি, এই কারণে আমার হাতে ব্যথা লেগেছে। আমি আসলে আমার মাকে দেখতে গিয়েছিলাম, আর এই রাজমহলকে বাঁচানোর জন্য আমার সেখানে যাওয়া দরকার ছিল, আর আমি আমার যুগে ফেরত যেতে চাই না। আর সেই অগ্নি দুর্ঘটনা থেকে আমি আমার লোকজনদেরকে বাঁচিয়ে নিয়েছিলাম, কিন্তু আমার পরিবার এটা ভাববে যে আমি লোকজনদেরকে বাঁচাতে গিয়ে নিজেই আগুনে পুড়ে গিয়েছি, কেননা আমার শরীর আমার পরিবারের লোক কোনো সময় পাবে না, আর আমার পরিবার সেই কবরে আমার কিছু জিনিসপত্র দাফন করে দেবে। এর কারণে ইতিহাসেও কোনো পরিবর্তন হবে না। এখন আমরা এখানে আরামে জীবন কাটাতে পারবো। দুজনে অনেক খুশি হয়ে যায়, আর রাজমহল কিনতে 100 মিলিয়ন পাউন্ড খরচ হয়, আর বাকি 165 মিলিয়ন পাউন্ডের মধ্যে কিছু পাউন্ড দিয়ে তারা এই রাজমহল সংস্করণ করে, আর বাকিটা নিজেদের কাছে রেখে দেয়। তারপরে তারা এই রাজমহলে জীবনযাপন শুরু করে দেয়। এটার সাথেই এই মুভির কাহিনী শেষ হয়ে যায়। আপনাদেরও যদি এই মুভি ভালো লেগে থাকে তবে কমেন্ট করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন আমার এই নতুন চ্যানেলে।